শুভেচ্ছা সবাইকে। এই বিশাল মহাবিশ্বে আমরা কি একেবারেই একা, নাকি দূর দূরান্তের কোনো গ্রহে আমাদের মতো বা আমাদের চেয়েও উন্নত কোনো প্রাণী আছে? ভিনগ্রহবাসী বা এলিয়েন বলতেই আমরা বুঝি হলিউডের গ্রাফিক্স নির্ভর মুভির কোনো চরিত্র কিংবা বয়স্কদের কাছ থেকে শোনা সায়েন্স ফিকশনের গল্প। বিজ্ঞানীদের অনেকেই এর পক্ষে বিপক্ষে যুক্তি দিয়েছেন, আবার অনেকের কাছেই এলিয়েন পুঁজিবাদী কোনো একটি ধারণা, যা দিয়ে ব্যবসা করে যাচ্ছে হলিউড। যত কথাই বলি, আমাদের মনে একটা প্রশ্ন বারবারই উকি দেয়, সত্যি কি এলিয়েনের অস্তিত্ব আছে? থাকলেই বা কি বা কেমন দেখতে তারা? সালের 16 অক্টোবরের রাত, ব্রাজিলের সাও ফ্রান্সিসকো শহরে অ্যান্টোনিও বোয়াস নামের এক কৃষক মাঠে কাজ করে ফিরছিলেন। এমন সময় আকাশে লাল রঙের একটি লাইট দেখতে পান, যা ধীরে ধীরে তার দিকেই আসছিল। এটা যতই কাছে আসছিল ততই বড় হচ্ছিল। ফাইনালি তিনি বুঝতে পারেন এটা হয়তো কোনো স্পেসশিপ। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। এমন সময় 5 ফুট উচ্চতার বিশেষ আকৃতির কয়েকটি অবয়ব তাকে ধরে স্পেসশিপে নিয়ে যায়। সেখানে নিয়ে অ্যান্টোনিও বোয়াসের শরীরে এক ধরনের জেল লাগিয়ে দেয় তারা। এরপর একটি মেডিকেল রুমে নিয়ে গিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য ব্লাড স্যাম্পল নিয়ে তাকে ছেড়ে দেয়। এরপর স্পেসশিপটি আবার আকাশে মিলিয়ে যায়। বোয়াসের এই ঘটনা শোনার পর ব্রাজিলের ন্যাশনাল স্কুল অফ মেডিসিনের ডাক্তার ওলাভো ফন্টেস তাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য ডেকে পাঠান। পরীক্ষা করে চিকিৎসক ফন্টেস জানান অ্যান্টোনিওর শরীরে রেডিয়েশনের বিষ পাওয়া গেছে। এছাড়াও তার শরীরে লাল রঙের কিছু গোটাও দেখতে পান চিকিৎসক। সেখান থেকে হলুদ রঙের তরল নির্গত হচ্ছিল। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, বোয়াসের এই ঘটনাকে সত্য বলে ধরে নেওয়া হয়েছিল সে সময়। তখন থেকেই চর্চা হতে থাকে এলিয়েন আমাদের মধ্যেই আছে, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না তাদের। তারও আগে 1947 সালের 24 জুনের আরেকটি ঘটনা। মার্কিন প্রাইভেট জেটের পাইলট কেনেথ আর্নল্ড হঠাৎ করেই দাবি করে বসেন সিয়াটলের পাহাড়ের উপর দিয়ে 9টি এলিয়েন মহাকাশ যান বা ইউএফও উড়ে যেতে দেখেছেন তিনি। তার ধারণা এগুলোর গতি ছিল কমপক্ষে 2000 কিলোমিটার। আর্নল্ডের এই দাবির পর আমেরিকায় তোলপাড় শুরু হয়ে যায়। বিভিন্ন শহর থেকেই ইউএফও দেখার খবর আসতে থাকে একের পর এক। বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে রিপোর্ট হয়। তবে কিছু মিডিয়া এটাকে অ্যাটমিক প্রভাব হিসেবে দাবি করে। তাদের মতে ইউএফও দেখতে পাওয়া স্থানগুলোতে নিউক্লিয়ার টেস্ট চলছিল এবং সেই অ্যাটমিক এনার্জিকেই মানুষ ভুলভাবে মহাকাশযান ভেবেছে। এই কনফিউশনের মাঝেই একই বছরের শেষের দিকে নিউ মেক্সিকোর বাসিন্দা ম্যাক ব্রাজেলের সাথে ঘটে যাওয়া আরেকটি ঘটনা পুরো বিশ্বকে এলিয়েন নিয়ে নতুন করে ভাবতে শেখায়। সে সময় ম্যাক ব্রাজেল দাবি করেছিলেন তিনি ইউএফও বা ফ্লাইং ডিস্কের ভাঙা অংশ খুঁজে পেয়েছেন। রসওয়েল আর্মি এয়ারফিল্ডের সেনা কর্মকর্তারা এই খবর শুনে তার কাছে ছুটে যান। ভাঙা অংশগুলো দেখে তারা এক বিবৃতিতে জানান ইউএফও দেখতে পাওয়ার খবর মিথ্যে নয়। কিন্তু একদিন পরেই তারা নিজেদের বক্তব্য পাল্টে ফেলেন, বলেন এগুলো ওয়েদার বেলুনের ভাঙা অংশ। প্রমাণ হিসাবে কয়েকটি ছবিও সে সময় প্রকাশ করেন। হুট করে বক্তব্য পাল্টে ফেলার বিষয়টি সন্দেহজনক হলেও কিছুদিন পর থেমে যায় এই আলোচনা। অবশ্য পরবর্তীতে মার্কিন সেনা কর্মকর্তা মেজর জেসি মার্সেল তার দ্য রসওয়েল লিগেসি বইয়ে লিখেছিলেন, মেক্সিকোর রসওয়েলে যে ভাঙ্গা অংশ পাওয়া গিয়েছিল সেগুলো পৃথিবীর তৈরি কোনো বস্তু ছিল না। ভাবেন তো ব্যাপারটা ভয়ঙ্কর এবং অজানা কিছু। তাহলে এতক্ষণ ধরে যা বললাম সেগুলোকে যদি সত্য ধরে নেই, তাহলে এলিয়েনের অস্তিত্ব নিয়ে কোনো প্রশ্নই থাকে না। কিন্তু ভিনগ্রহবাসী নিয়ে 1950 সালে বিজ্ঞানী এনরিকো ফার্মির একটি প্রশ্ন আবার সব কিছু ওলটপালট করে দেয়। ফার্মির প্রশ্ন হলো, মিল্কওয়ে গ্যালাক্সি বা এর বাইরে যদি উন্নত সভ্যতা থেকেই থাকে, তারা এখনো যোগাযোগ করছে না কেন আমাদের সঙ্গে? হোয়ার ইজ এভরিবডি? ফার্মির এই প্রশ্নটি গবেষকদের কাছে ফার্মি প্যারাডক্স নামে পরিচিত হয়ে ওঠে। ফার্মি প্যারাডক্সের উত্তর খুঁজতে 1960 সাল থেকে আনুষ্ঠানিকভাবে মহাকাশে ভিন গ্রহের প্রাণীদের খুঁজে বের করতে অভিযান শুরু হয়। বলা হচ্ছিল নিউ মেক্সিকোর মরুভূমিতে বজ্রপাতে ডিস্ক আকৃতির একটি স্পেসশিপ বিধ্বস্ত হয়েছে এবং এতে থাকা সব ভিন গ্রহবাসী মারা গেছে। কিন্তু পরে জানা যায়
এই দুর্ঘটনার পর একটি এলিয়েনকে জীবিত উদ্ধার করেছিল ইউএস আর্মি। এই খবর গোপন করে তাকে অজ্ঞাত কোনো স্থানে নেওয়া হয়েছিল। ভাবুন তো ব্যাপারটা, বহু মানুষ বিশ্বাস করে ফেলে এই কথা। এলিয়েনটি এখনো জীবিত এবং তার সহায়তায় ইউএস আর্মি এলিয়েন সভ্যতার প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। এই গোপন স্থানটি সবার কাছে এরিয়া 51 নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের নেভাদার বিস্তীর্ণ মরুভূমির মাঝেই এরিয়া 51-এর অবস্থান। এটা মার্কিন সেনাবাহিনীর অত্যাধুনিক একটি বেস ক্যাম্পও বটে। জায়গাটি এত বেশি সিকিউরড, এর আশেপাশে কোনো বসতি নেই। এখানে সাধারণ মানুষের প্রবেশ একেবারে নিষেধ। এই নিষেধাজ্ঞা এবং গোপনীয়তায় এরিয়া 51-কে মানুষের কাছে আরও রহস্যময় করে তুলেছে। 2019 সালে ম্যাটি রবার্টস নামের এক যুবক মজার ছলে এরিয়া 51 নিয়ে ফেসবুকে একটি ইভেন্ট তৈরি করেছিলেন। ইভেন্টের নাম ছিল স্টর্ম এরিয়া 51 দে ক্যান নট স্টপ অল অফ আস। এর উদ্দেশ্য ছিল একসাথে এরিয়া 51-এর গোপন জায়গায় প্রবেশ করে এলিয়েন সম্পর্কে সত্যটা উদ্ঘাটন করা। রবার্টসের এই ইভেন্টটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। লাখ লাখ মানুষ এই ইভেন্টে যোগ দিতে রেজিস্ট্রেশন করে। মজার ছলে তৈরি করা হলেও অনেকেই ইভেন্টটিকে সিরিয়াসলি নিয়ে নেয় এবং সত্যি সত্যিই এরিয়া 51-এ যাওয়ার পরিকল্পনা করতে থাকে তারা। সে সময় মার্কিন সরকার এবং এরিয়া 51-এর কর্তৃপক্ষ এই ইভেন্টটি নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। তবে শেষ পর্যন্ত ইভেন্টটি এলিয়েন স্টক নামে একটি সঙ্গীত উৎসবে পরিণত হয়, যা নেভাদার ছোট্ট শহর র্যাচেলে অনুষ্ঠিত হয়েছিল। যদিও কিছু মানুষ আসলেই 51-এ প্রবেশের চেষ্টা করেছে সে সময়, কিন্তু তারা সফল হয়নি। এলিয়েন নিয়ে বলতে গেলেই সুইস লেখক এরিক ভন দানিকেনের কথা বলতেই হয়। তার লেখা চ্যারিয়টস অব দ্য গড নিয়ে মানুষের আগ্রহ আছে এখনো। দানিকেনের মতে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে যোগাযোগ করেছিল ভিন গ্রহের প্রাণীরা, যাদের মানুষ দেবতা হিসেবে পূজা করত। তার দাবি পেরুর নাজকা মরুভূমির নাজকা লাইন্স আসলে এলিয়েনদেরই উড়ন্ত যান অবতরণের রানওয়ে ছিল। ভাবুন তো বিষয়টা। এছাড়া মিশরের পিরামিডগুলো ভিন গ্রহের প্রাণীদের তৈরি বলেও বিশ্বাস করতেন তিনি, কারণ সেই সময় চাকার আবিষ্কার হয়নি এবং এত বড় পাথর স্থানান্তর করা মানুষের পক্ষে অসম্ভব ছিল। বিজ্ঞানের ভাষায় এই পৃথিবীকে যদি সেন্টার পয়েন্ট ধরা হয়, তাহলে এর চারপাশে 46.5 বিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত আমরা দেখতে পারি। এটা শুনে আবার ভাবতে যাবেন না এটাই মহাবিশ্বের বাউন্ডারি। আমরা ইউনিভার্সকে সবসময় একটা বাবলের মতো চিন্তা করি, যেটা আমাদের জানার বাইরে। সেটুকু বাদ দিয়ে যদি বাকি ইউনিভার্স নিয়ে অ্যানালাইসিস করি, সেক্ষেত্রেও এলিয়েনের অস্তিত্ব প্রমাণ করা সম্ভব। কারণ এখানেই আছে 100 বিলিয়নের মতো গ্যালাক্সি, আর প্রতিটি গ্যালাক্সিতেও আছে 1000 বিলিয়ন স্টার। এগুলোর মধ্যে 1% স্টারেও যদি পৃথিবীর মতো প্ল্যানেট থাকতো, তাহলে আমাদের মহাকাশে স্পেসশিপে ভরে যেত। এই অনুমান কিন্তু আমার না, এসব কথা বলে গেছেন আমেরিকান অ্যাস্ট্রোনমার ডক্টর ফ্রাঙ্ক ড্রেইক। তার তত্ত্ব অনুযায়ী শুধু মিল্কওয়েতে 10,000-এর বেশি এলিয়েন সিভিলাইজেশন থাকতে পারে। কিন্তু তার এই অনুমান কি আদৌ সত্য ছিল? ড্রেইক ইকুয়েশনকে কাজে লাগিয়ে 1974 সালের 14 নভেম্বর M13 নামের একটি গ্রহে বাইনারি মেসেজ পাঠিয়েছিল মার্কিন বিজ্ঞানীরা। শক্তিশালী রেডিও টেলিস্কোপের সাহায্যে এই বার্তা পাঠানো হয়েছিল। M13 গ্রহটির অবস্থান পৃথিবী থেকে 25,000 আলোকবর্ষ দূরে। এই বার্তা আলোর গতিতে গেলেও 25,000 বছর সময় লাগবে। ধরে নিলাম তারা মেসেজটি পেল, উত্তরও পাঠালো। সেই উত্তর পৌঁছালো আরও 25,000 বছর পরে। তার মানে এই পুরো প্রক্রিয়ায় সময় লাগছে 50,000 বছর। এত বছর কি আমাদের এই সভ্যতা টিকে থাকবে? স্ট্যানফোর্ডের বিজ্ঞানী পল আর আর্লিচ মনে করেন আমাদের সভ্যতা দীর্ঘস্থায়ী না। ভালোভাবে বাঁচতে হলে পৃথিবীর মতো আরও 5টি পৃথিবী প্রয়োজন আমাদের। কারণ হিসেবে তিনি বলেছেন, আমাদের পৃথিবীতে 800 কোটিরও বেশি মানুষের বসবাস, আর এই জনসংখ্যা পৃথিবীর সব রিসোর্স শেষ করে ফেলছে। আমাদের এই পৃথিবী একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত রিসোর্স পুনরায় উৎপন্ন করতে পারে, কিন্তু আমাদের চাহিদা দ্বিগুণের বেশি। তার মানে একটা সময় আসবে পৃথিবীর সব রিসোর্স শেষ হয়ে যাবে, তখন সভ্যতাও বিলীন হয়ে যাবে। বিজ্ঞানীদের এই অনুমান শুধু পৃথিবীর জন্য না, এলিয়েন সিভিলাইজেশনের ক্ষেত্রেও একই নিয়ম। এই মডেলকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন গ্রেট ফিল্টার মডেল। এই মডেলের মূল কথা হচ্ছে, একটি সভ্যতার অন্য একটি সভ্যতার সাথে দেখা করতে হলে হয় অনেক বেশি উন্নত হতে হবে, না হয় দীর্ঘস্থায়ী হতে হবে।
পদার্থ ও জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক অ্যাডাম ফ্রাঙ্ক সিভিলাইজেশনের গ্রোথকে 4 ভাগে ভাগ করে দেখিয়েছেন। এর মধ্যে আমরা রয়েছি চতুর্থ মডেলে, যার নাম কলাপস উইথ রিসোর্স চেঞ্জ মডেল। এতে পরিবেশ পাল্টে যাবে মানুষের কারণেই। মানুষ বিষয়টা জানবে, উদ্যোগী হবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না, কারণ ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এতেই বোঝা যায় এলিয়েনের দেখা পাওয়া বেশ দুষ্করই হবে আমাদের জন্য। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আবার এই ইউএফওর ব্যাখ্যা খুঁজতে 2022 সালে 16 সদস্যের একটি আলাদা গবেষক দলই নিয়োগ করে বসেছেন। এরই মধ্যে গবেষক দলটি একটি রিপোর্টও প্রকাশ করেছে। 36 পৃষ্ঠার ওই রিপোর্টের পুরোটা জুড়ে ছিল বৈজ্ঞানিক নানা জটিল ব্যাখ্যা। রিপোর্টের একেবারে শেষ দিকে এসে তারা বলেছে, মহাকাশের শত শত ইউএফও নিয়ে নাসার গবেষণার কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, তবে তারা এলিয়েন না থাকার বিষয়েও কোনো নিশ্চয়তা দেননি। মহাবিশ্বের অসীমতায় আমরা একটি বিন্দু মাত্র। কে জানে এই অসীমতার মাঝে আরও উন্নত কোনো জাতি অপেক্ষা করছে আমাদের হ্যালো বলার জন্য। ততদিন পর্যন্ত আমরা এই রহস্যময় মহাবিশ্বের আনাচে কানাচে সন্ধান চালিয়ে যাবই। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।